সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টিকে আমি তিনটি পর্বে ভাগ করেছি। যেহেতু এই অধ্যায়টি একটু বড় আর অনেক গুরুত্বপূর্ণ, তাই তোমাদের তিনটি পার্টে আমি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে তিনটি পার্টের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে কি কি টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলো দেখো আমি পাশে লিখে দিয়েছি। প্রথমেই লিখেছি মূলের প্রাথমিক ধারণা। মূল জিনিসটা কি সেটা আমরা প্রথমে জানব। তারপর শিখব মূলার আয়তন। তারপর অণুর সংখ্যা হিসাব, অর্থাৎ কোনো একটা যৌগের মধ্যে কতগুলো অণু থাকবে তার সংখ্যা কিভাবে হিসাব করতে হয় তা আমরা দেখব। তারপর দেখব প্রতিটি অণুর ভর হিসাব। তারপর মোলারিটি সম্পর্কে ধারণা নিব। সর্বশেষ আমরা এই পার্টে বা এই পর্বের মধ্যে আমরা শতকরা সংযুতি শিখে এই পার্ট শেষ করব। তাহলে চলো আমরা প্রথমেই জেনে নেই মূল জিনিসটা কি। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কিছু পরিমাপ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের একক ব্যবহার করি। যেমন আমরা দুইটি কোনো জিনিসকে জোড়া বলে থাকি, চারটি কোনো জিনিসকে হালি বলে থাকি, 12টি কোনো জিনিসকে ডজন বলে থাকি। কিন্তু যদি কোনো পদার্থের মধ্যে বা কোনো যৌগের মধ্যে 6.02 ইন্টু 10⁻23টি অণু পরমাণু বা আয়ন থাকে, তবে তাকে আমরা কি বলবো? নিশ্চয়ই জোড়া হালি দিয়ে এগুলোকে পরিমাপ করা যাবে না। অর্থাৎ কোনো একটা পদার্থকে পরিমাপ করার জন্যে যে একক ব্যবহার করা হয় তাকে বলা হয় মূল। অর্থাৎ কোনো একটা পদার্থের যতটুকু পরিমাণের মধ্যে 6.02 ইন্টু 10⁻23টি অণু পরমাণু বা আয়ন রয়েছে, পদার্থের ওই পরিমাণকে ওই পদার্থের মূল বলা হয়। আমরা মূলকে এভাবেও সংজ্ঞায়িত করতে পারি, কোনো পদার্থের পারমাণবিক বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকেও বলা হয় ওই পদার্থের এক মূল। যেমন আমি যদি একটি উদাহরণের সাহায্যে দেখাই তোমাদের, ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ। এখন এই ক্যালসিয়াম কার্বনেটের এক মূল কত? অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর যদি আমরা নির্ণয় করতে পারি, ওই আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলেই কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের এক মূল আমরা বের করতে পারবো। চলো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করি। আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, প্লাস কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। যেহেতু অক্সিজেনের 3টা পরমাণু রয়েছে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে, সেহেতু 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা পাই 40 প্লাস 12 প্লাস 16কে 3 দ্বারা গুণ করলে আমরা পাই 48। তাহলে এই আমরা ক্যালকুলেশনটা করলে পাই 100। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। এখন এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলে সেটাই কিন্তু হবে এক মূল ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। এবার চলো আমরা একটি সূত্রের সাহায্যে শিখব কিভাবে মূল সংখ্যা বের করতে হয়। দেখো এখানে দুইটা সমস্যা দেওয়া আছে। 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান কত মূল ক্যালসিয়াম কার্বনেট। আবার 2 নম্বরে দেওয়া আছে 3.01 ইন্টু 10⁻23টি অক্সিজেন অণু সমান কত মূল অক্সিজেন। এই গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। যেহেতু মূল সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, n সমান হচ্ছে W/m। এখানে W হচ্ছে গ্রাম এককে দ্রবের ভর, Wটা হচ্ছে গ্রাম এককে দ্রবের ভর, mটা হচ্ছে আণবিক ভর, n হচ্ছে মূল সংখ্যা। একটু ভালোভাবে লক্ষ্য করো, 1 নম্বর গাণিতিক সমস্যার মধ্যে কি দেওয়া আছে।
দেওয়া আছে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান কত মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে দ্রবের ভর ডব্লিউ এর মান কত দেওয়া আছে 150। তাহলে আমরা ডব্লিউ এর মান কোন এককে দেওয়া আছে, গ্রাম এককে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি 150। আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা একটু আগেই বের করেছিলাম 100 হয়েছিল। তাহলে আমরা যদি ভাগ দেই তাহলে আমরা পাবো 1.5 মোল। এই সূত্র ইউজ করে কিন্তু আমরা মূল সংখ্যা বের করতে পারি। আবার দেখো 3.01 ইন্টু 10⁻23 অক্সিজেন অণু সমান কত মোল অক্সিজেন। তাহলে এইটা আমরা ঐকিক নিয়মের সাহায্যেও করতে পারি, আবার একটা সূত্র ইউজ করে সহজেই করতে পারি। এখানে যেমন n সমান W/m, আবার আরেকটি সূত্র হচ্ছে n সমান n/na। এখানে n হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা, অণু বা পরমাণুর সংখ্যা, n এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ এতক্ষণ যে আমরা 6.02 ইন্টু 10⁻23টি অণু পরমাণু বা আয়নের সংখ্যা বারবার বলেছি, সেই সংখ্যাটাই কিন্তু হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে দেখো এখানে বলছে এতটি অক্সিজেন অণু সমান কত মোল। তাহলে অক্সিজেন অণুর মূল সংখ্যা হিসাব করব, অর্থাৎ n এর মান আমরা বের করব। কি দেওয়া আছে এখানে, অক্সিজেনের অণু সংখ্যা দেওয়া আছে। অক্সিজেনের অণু সংখ্যা কত দেওয়া আছে 3.01 ইন্টু 10⁻23। আর অ্যাভোগাড্রোর সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট 6.02 ইন্টু 10⁻23। এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবে 0.5 মোল। তাহলে তুমি এভাবে এই ধরনের হাজারো গাণিতিক সমস্যার সমাধান 1-2 সেকেন্ডের মধ্যেই কিন্তু করতে পারবে। মোলার আয়তন হচ্ছে এক মোল পদার্থের কোনো আয়তনকে মোলার আয়তন বলে। তাহলে কি বললাম, এক মোল পরিমাণ কোনো পদার্থ যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। মোলার আয়তন কঠিন, তরল, গ্যাসীয় বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম হয়, কিন্তু প্রমাণ তাপমাত্রা ও চাপে কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন বিভিন্ন রকম হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন কিন্তু সমান। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা বলতে আমরা বুঝি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atm চাপকে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে আমরা বুঝি 25 ডিগ্রি সেলসিয়াস ও 1 বায়ুমণ্ডলীয় চাপকে। আবার গ্যাসের আয়তন ব্যাখ্যা করার জন্যে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে আমরা বুঝি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে। তাহলে দেখো এখন যদি তোমাকে কার্বন ডাইঅক্সাইডের মোলার আয়তন ব্যাখ্যা করতে বলে তাহলে কিভাবে ব্যাখ্যা করবে। তাহলে আমি ব্যাখ্যা করব কার্বন ডাইঅক্সাইড এর মোলার আয়তন ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমেই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করে নিব, বা এক মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বের করে নিব। তাহলে কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর সমান 12 + 16 × 2 = 44। তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইড সমান
44 গ্রাম। আবার আমরা যেহেতু জানি প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, তাহলে আমরা কি জানলাম যে প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। আবার আমি সংজ্ঞায় বলেছি এক মোল পরিমাণ কোনো পদার্থ যে আয়তন দখল করে তাকে আমরা মোলার আয়তন বলি। তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত? 44 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। এভাবে তুমি সকল গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করা যাক। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা হিসেব করো। তাহলে আমরা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান জানি 100 গ্রাম, একটু আগেই তোমাদের হিসাব করে দেখিয়েছি। আবার 1 মোল ক্যালসিয়াম কার্বনেট অণু আছে 6.02 × 10⁻23 টি অণু আছে। এখন তোমরা লিখতে পারো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অণু আছে 6.02 × 10⁻23 টি। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণু আছে 6.02 × 10⁻23/100 টি। দেখো আমি প্রথমে দেখলাম 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর আমরা বের করলাম 100 গ্রাম। আবার আমরা জানি 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে অণু আছে 6.02 × 10⁻23 টি। তাহলে আমরা সহজেই লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণু আছে 6.02 × 10⁻23 টি। এখন 1 গ্রামে অণু আছে 100 দ্বারা ভাগ হবে। তাহলে এখন আমার 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণু আছে এখন এটাকে ক্যালকুলেশন করলে 6.02 × 10⁻22 টি অণু পাবো। তাহলে আমাদের অণুর সংখ্যা হিসেব করা হয়ে গেল। এখন এই যে আমরা অঙ্কটাকে বা গাণিতিক সমস্যাটাকে এভাবে করলাম ঐকিক নিয়মে, এছাড়াও আমরা সূত্র ব্যবহার করে সহজেই এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারি। দেখো কিভাবে। এখানে আছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা হিসাব। তাহলে এখানে দেওয়া আছে W সমান 10 গ্রাম। আমরা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর M সমান জানি 100 গ্রাম। তাহলে মূল সংখ্যা হিসেবে সূত্র আমরা জানি N সমান W গ্রাম / M। এখন যদি ভাগ দেই পাবো 0.1 মোল। এখানে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান কত মোল ক্যালসিয়াম কার্বনেট তা আমরা বের করলাম। এখন আমরা বের করব অণুর সংখ্যা। অণুর সংখ্যা নির্ণয়ের জন্য তোমাদের আরেকটি সূত্র দেখিয়েছি। N সমান N/Na, যেখানে Nটা ছিল অণুর সংখ্যা, Na ছিল অ্যাভোগাড্রোর সংখ্যা, আর N ছিল মূল সংখ্যা। তাহলে আমরা বের করব অণুর সংখ্যা। তাহলে N সমান N গুণন Na। N এর মান হচ্ছে 0.1 × 6.02 × 10⁻23 টি সমান
এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 6.02 ইন্টু 10⁻22t। তাহলে এই দুইটি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ায় তুমি অণুর সংখ্যা হিসেব করতে পারো। এখানে আমরা প্রতিটি অণুর ভর হিসেব করব। একটি ক্যালসিয়াম কার্বনেট অণুর ভর হিসেব করো। এখন আমরা জানি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান 100 গ্রাম, আবার 1 মোল ক্যালসিয়াম কার্বনেট এ অণু আছে 6.02 ইন্টু 10⁻23t। তাহলে আমরা লিখতে পারি এতটি অণুর ভর 100 গ্রাম, 6.02 ইন্টু 10⁻23t অণুর ভর 100 গ্রাম। সুতরাং একটি অণুর ভর 100 তাহলে তোমরা এই অংশটুকুর ক্যালকুলেশন করলে উত্তর পাবে 1.66 ইন্টু 10⁻22 গ্রাম। তাহলে তোমরা এভাবে যে কোনো যৌগের প্রতিটি অণুর ভর, 10টি অণুর ভর, 100টি অণুর ভর, যতগুলো অণুর ভর বের করতে বলে আশা করি ওইগুলো বের করতে পারবে। এবার পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে মোলারিটি। মোলারিটি সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু এই পর্বে দিব। বাকি অংশটুকু বা বিস্তারিত আলোচনা বা মোলারিটি সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে ওইগুলা সামনের ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে মোলারিটি জিনিসটা কি? মোলারিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে। অর্থাৎ 1000 ml দ্রবণে যত মূল দ্রব দ্রবীভূত থাকবে তার মোলারিটি হচ্ছে তত। যেমন 1000 ml দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে তাকে 1 মোলার দ্রবণ বলে। আবার 1000 ml দ্রবণে যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে তাকে সেমিমোলার দ্রবণ বলে। আবার 1000 ml দ্রবণে যদি 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে তাকে ডেসিমোলার দ্রবণ বলে। এবার শতকরা সংযুতি নিয়ে আলোচনা করব। দেখো, যৌগের মোট ভরের মধ্যে কোনো নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে তার সংযুতি বলে। অর্থাৎ কোনো একটা যৌগের মোট ভরের মধ্যে ওই মৌলটা কী পরিমাণে আছে তার শতকরা ভরকে বলা হয় সংযুতি। যৌগে মৌলসমূহের শতকরা সংযুতির সমষ্টি 100 হতে হবে। অর্থাৎ আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদের দেখাচ্ছি। যদি সালফিউরিক অ্যাসিড এর মৌলসমূহের শতকরা সংযুতি বের করতে বলা হয়, সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি বের করতে বলা হলে প্রথমেই আমাদের সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করতে হবে। এর আণবিক ভর সমান 1 × 2 + 32 + 16 × 4 = 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এখন হাইড্রোজেন এর শতকরা সংযুতি। এইখানে একটা বিষয় মনোযোগ সহকারে খেয়াল রাখবে, যার শতকরা সংযুতি আমরা নির্ণয় করব তার পারমাণবিক ভর গুণন ওই যৌগটার মধ্যে তার বিদ্যমান পরমাণুর সংখ্যা। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 2। তাহলে আমি আবার বলছি, হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করতেছি, তাই হাইড্রোজেনের পারমাণবিক ভর গুণন ওই যৌগটিতে হাইড্রোজেনের সংখ্যা পরমাণুর সংখ্যা 2 ডিভাইডেড বাই যৌগটির আণবিক ভর গুণ হবে
100 দিয়ে। এখন গুণ করার পর এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.04%। এবার আমরা একইভাবে সালফার এর শতকরা সংযুতি নির্ণয় করলে দেখো সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 গুণন সালফারের পরমাণু এখানে আছে একটি ডিভাইডেড বাই 98 গুণন 100। ক্যালকুলেশন করলে তোমরা পাবে 32.65%। এবার তোমরা সবশেষে অক্সিজেন এর শতকরা সংযুতি নির্ণয় করলে পাবে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 4 ডিভাইডেড বাই 98 গুণন 100। এখানে 16 ইন্টু 4 ডিভাইডেড বাই 98 গুণন 100 এটার ক্যালকুলেশন করলে তোমরা পাবে 65.30%। এখানে এই যৌগটির আমি মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয় করলাম। তোমরা এই শতকরা সংযুতিগুলার যোগফল নির্ণয় করলে 100 পাবে। অর্থাৎ এখানে লেখা আছে যৌগে মৌলসমূহের শতকরা সংযুতির সমষ্টি হবে 100। তাহলে তোমরা যদি হাইড্রোজেনের শতকরা সংযুতি, সালফারের শতকরা সংযুতি এবং অক্সিজেনের শতকরা সংযুতির সমষ্টি করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই 100 পাবে। আর যদি 100 না পাও তাহলে তোমাকে ধরে নিতে হবে যে তোমার ক্যালকুলেশনে কোনো ভুল আছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ে বাকি অংশ নিয়ে আলোচনা করা হবে। ওই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।